বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমাদের নিয়মিত এই আয়োজনে আজকে আমি উপস্থিত হয়েছি তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের উপর ক্লাস নেওয়ার জন্য। অলরেডি আমরা 6টা ক্লাস করেছি, আজকে 7ম ক্লাস। আজকেও আমরা শিখব। গত ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে আমরা অম্লক্ষারক প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে যদি অ্যাসিড এবং ক্ষার উভয়েরই ঘনমাত্রা এবং আয়তন দেওয়া থাকে তখন আমরা কীভাবে এই ম্যাথগুলো করব সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আসো আমরা আলোচনায় যাই। তো মনে করো দেওয়া আছে 50 মিলিলিটার সেমিমোলার সালফিউরিক অ্যাসিড এবং 100 মিলিলিটার ডেসিমোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা মনে করা আছে প্রথম পাত্রে। এই দ্রবণটা আছে দ্বিতীয় পাত্রে। এখন প্রশ্ন হচ্ছে, এই দুইটা পাত্রকে যদি একত্রে মিশ্রিত করা হয় তাহলে মিশ্রিত দ্রবণের প্রশ্ন, মিশ্রিত দ্রবণের প্রকৃতি কেমন হবে, মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো, মিশ্রিত দ্রবণের পিএইচ নির্ণয় করো ইত্যাদি প্রশ্ন থাকতে পারে। তোমরা একটু লিখে নাও আমরা কি শিখতেছি আজকে। সোয়েফ আল হাসান 311, আসমা দেখতে পাচ্ছি, আমাদের রিপা উপস্থিত আছে, মেহেদি কেমন আছেন? ভালো আছি মেহেদি, তুমি কেমন আছো? রাজু ওয়ালাইকুম আসসালাম। তো তোমরা একটু লেখো যে একটি পাত্রে দেওয়া আছে কি 50 মিলিলিটার সেমিমোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ এবং আরেকটি পাত্রে আছে 100 মিলিলিটার ডেসিমোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। তো প্রথম পাত্রে সালফিউরিক অ্যাসিড আর দ্বিতীয় পাত্রে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো এখানে আয়তন দেওয়া আছে, এখানেও আয়তন দেওয়া আছে, এখানেও ঘনমাত্রা দেওয়া আছে, এখানেও ঘনমাত্রা দেওয়া আছে। যেমন এখানে সালফিউরিক অ্যাসিডের আয়তন এটা VA দেওয়া আছে, SA দেওয়া আছে, আবার এখানেও VB দেওয়া আছে, SB দেওয়া আছে। এর আগের অঙ্কগুলোতে আমরা এই 4টা টার্মের মধ্যে যে কোনো একটা আমাদের দেওয়া ছিল না, কিন্তু আজকে 4টা টার্মই দেওয়া আছে। তাহলে কি নির্ণয় করব? দেখো আমরা নির্ণয় করব এখানে মিশ্রিত দ্রবণের প্রকৃতি অথবা মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা অথবা মিশ্রিত দ্রবণের পিএইচ। এই 3টা টার্মের যে কোনো একটা আমরা নির্ণয় করব। আমরা 3টাই নির্ণয় করব, যে কোনো একটা পরীক্ষায় থাকবে। তো দেখো এই অঙ্কটা কিভাবে করা যায়। 3টা নিয়মে এই অঙ্কটা করতে পারি। আমি 3টাই শেখাবো, তোমাদের যেটা সহজ মনে হবে পরীক্ষায় তোমরা সেটা করবে। তো দেখো প্রথমে আমরা আসি মিশ্রিত দ্রবণের প্রকৃতি নির্ণয়। মিশ্রিত দ্রবণের প্রকৃতি নির্ণয়, তাহলে রুল 1 প্রথম যে নিয়মে আমরা করব রুল 1। এই জায়গায় লিখলে কি দেখা যায় কিনা আমি একটু খেয়াল করি। হ্যাঁ ঠিক আছে, দেখা যাবে। তো এখানে দেখো প্রথমে দেওয়া আছে 50 মিলিলিটার সেমিমোলার মানে 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড। তাহলে দেখো তো গত ক্লাসে আমরা শিখেছিলাম এটা যদি এখানে গুণ করে দেই তাহলে কত হবে? 25 মিলিলিটার 1 মোলার সালফিউরিক অ্যাসিড। আবার এখানে দেখো 100 মিলিলিটার ডেসিমোলার, তাহলে 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট কত হবে? 10 মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো তো এ পর্যন্ত বুঝতে কি তোমাদের কোনো সমস্যা আছে কি না? এ পর্যন্ত বুঝতে কি তোমাদের কোনো সমস্যা আছে? আমরা এইভাবে কি লিখতে পারি যে 50 মিলিলিটার 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট 25 মিলিলিটার 1 মোলার সালফিউরিক অ্যাসিড, আবার 100 মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট 10 মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। এভাবে আমরা লিখতে পারি। গত ক্লাসে আমরা এইভাবে শিখেছিলাম। দেখো তো তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো।
যদি কোনো সমস্যা থাকে বুঝতে পারলে হ্যাঁ বলো। তোমাদের কোনো সমস্যা আছে কিনা সেটা আমাকে একটু জানাও। বুঝছি স্যার। আচ্ছা, আরমান বলছে বুঝছি স্যার, ঠিক আছে। তাহলে এবার বিক্রিয়া লেখো। তাহলে সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া কী হবে? H2SO4 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমাদের কি হবে? সোডিয়াম সালফেট Na2SO4 প্লাস পানি, এখানে 2 দেওয়া লাগবে। তাহলে 1 মোল সালফিউরিক অ্যাসিড, তাহলে আমরা লিখতে পারি সমীকরণ থেকে 1 মোল H2SO4 দ্বারা 2 মোল NaOH দ্রবণ প্রশমিত হয়। দেখো তো এই কথাটা কি আমরা লিখতে পারি? এখানে মেহেদি হাসান বলছে কেমনে হইল? তুমি V1S1 V2S2 দিয়ে করো। দেখো এই লাইনটার কথা বলি। এখানে V1S1 সমান V2S2। আমাদের V1 ছিল 50, V2 আমরা বের করব। S1 ছিল আমাদের যেহেতু সেমিমোলার তাহলে 0.5, আর আমরা S2 1 মোলার ঘনমাত্রায় নিতেছি। এখন এখান থেকে V2 বের করো, তাহলেই হবে। এবার কি মেহেদি হাসান তুমি বুঝতে পারছো কেমনে হইল? মেহেদি হাসান তুমি কি বুঝতে পারছো যে কেমনে হইল? তুমি প্রশ্ন করছো কেমনে হইল, এবার কি বুঝছো কিভাবে হইল? 50 mlটা হচ্ছে V1, 0.5 মোলার হচ্ছে S1। এবার 1 মোল সালফিউরিক অ্যাসিড দ্বারা 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রশমিত হয়। তাহলে এখানে কতটুকু আছে দেখো, এখানে 2 এর জায়গায় আছে 10, তাহলে 10 মোলকে প্রশমিত করতে এর কতটুকু লাগবে? 5। তাহলে 5 মোল H2SO4 দ্বারা 10 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রশমিত হয়। দেখো এখানে 10 সালফিউরিক অ্যাসিডের 1 মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের 2, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের 10 মানে সালফিউরিক অ্যাসিডের হচ্ছে 5। আবার যদি উল্টাভাবে যেতাম যে সালফিউরিক অ্যাসিডের 25 হলে এর লাগবে 50, কিন্তু এর তো 50 এখানে নেই, এই জন্য এটা দিয়েই করতেছি। এখানে লিমিটিং হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাই লিমিটিং বিক্রিয়ক দিয়ে আমরা করব। তাহলে আমরা কি লিখতে পারি? যে 10 মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে প্রশমিত করতে H2SO4 লাগবে 5 মিলিলিটার 1 মোলার। তাহলে H2SO4 অবশিষ্ট থাকবে দেখো সালফিউরিক অ্যাসিডের 5 মিলিলিটার বিক্রিয়া করলো, কিন্তু আছে তো 25, তাহলে অবশিষ্ট থাকবে 25 মাইনাস 5 সমান সমান 20 মিলিলিটার 1 মোলার। যেহেতু সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট, তাই দ্রবণটি অম্লীয় প্রকৃতির হবে। অম্লীয় প্রকৃতির হবে। তাই দ্রবণটি কেমন হবে? অম্লীয় প্রকৃতির হবে। তোমরা কি বুঝতে পেরেছো? তোমরা কি বুঝতে পেরেছো? যদি এভাবে বুঝতে তোমাদের সমস্যা হয় তাহলে অন্যভাবে বোঝাবো, সমস্যা নেই। দেখো এখানে আমি আরেকবার বলি, 1 মোল সালফিউরিক অ্যাসিড দ্বারা 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমিত হয়। তাহলে 25 ml দ্বারা এর 100 ml হবে, 50 ml হবে, কিন্তু এখানে তো 50 নেই। তাহলে 10 mlকে প্রশমিত করতে এর লাগবে 5 ml, তাহলে অবশিষ্ট 20 ml এখানে অবশিষ্ট থাকবে। আর যেহেতু সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকে, সুতরাং দ্রবণটি হবে অম্লীয় প্রকৃতির। যেহেতু সালফিউরিক অ্যাসিড এখানে অবশিষ্ট, তাই দ্রবণটি হবে অম্লীয় প্রকৃতির। আচ্ছা, আরমান বলছে জি স্যার, আমাদের রিপা বলছে জি স্যার, ঠিক আছে বুঝছি। এবার দেখো আরেকভাবে এই অঙ্কটা করা যায়।
তো এখানে যেহেতু 25 মিলিলিটার 1 মোলার সালফিউরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট লিখতে পারি, এই সালফিউরিক অ্যাসিডটাকে যদি আমি হাইড্রোজেন আয়নে পরিণত করি তাহলে একটা সালফিউরিক অ্যাসিড ভাঙলে 2টা হাইড্রোজেন আয়ন হয়। এই জন্য আমরা এখানে লিখতে পারি 50 মিলিলিটার 1 মোলার হাইড্রোজেন আয়ন। আবার এখানে দেখো একটা সোডিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙলে একটা হাইড্রক্সিল আয়ন পাওয়া যায়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে 10 মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। তখন আমরা বিক্রিয়া লিখব এটা যে H প্লাস আর OH মাইনাস বিক্রিয়া করে হবে পানি। তাহলে এখানে 1:1 অনুপাতে বিক্রিয়া হচ্ছে, অর্থাৎ এর 10 ml OH মাইনাসকে প্রশমিত করতে এর 10 ml H প্লাস লাগবে। তাহলে 10 ml H প্লাস দ্রবণ দ্বারা 10 ml OH মাইনাস দ্রবণ প্রশমিত হয়। তাহলে অবশিষ্ট থাকবে, দেখো তো কতটুকু অবশিষ্ট থাকবে, তাহলে 50 মাইনাস 10 সমান সমান 40 মিলিলিটার 1 মোলার H প্লাস আয়ন। আর এই 40 মিলিলিটার 1 মোলার H প্লাসটাকে যদি আমি সালফিউরিক অ্যাসিড লিখি তখন কি হবে 20 মিলিলিটার 1 মোলার সালফিউরিক অ্যাসিড হবে। তখনও দ্রবণের প্রকৃতি অম্লীয়, কারণ যেহেতু অবশিষ্ট আছে সালফিউরিক অ্যাসিড। দেখো তো কোন নিয়মটা বুঝছো তোমরা? তোমাদের কাছে কোন নিয়মটা সহজ মনে হলো দুইটার মধ্যে? যখন তোমরা সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড হিসাবে রাখবে তখন এই রিয়াকশন, আর যখন অ্যাসিডটাকে হাইড্রোজেন আয়নে পরিণত করবে এবং ক্ষারটাকে হাইড্রক্সিল আয়নে পরিণত করবে তখন তোমার এইভাবে করতে হবে। এখন দেখো তো কোন নিয়মটা তোমাদের কাছে ইজি মনে হচ্ছে? তোমরা 1 নম্বর নিয়মে করবে নাকি 2 নম্বর নিয়মে করবে? তাহলে এটা হচ্ছে রুল 2। রুল 2 হিসাবে তোমরা করলে এইভাবে করতে পারো। দুইটা, আচ্ছা আরমান বলছে সেকেন্ডটা, 2 নম্বরটা। তাহলে অন্যরা কোন নিয়মে করবে? যদি এটা কঠিন লাগে তাহলে আরও একটা সেকেন্ডটা। আচ্ছা রাফসান মমিন বলছে সেকেন্ড। তাহলে সবার কাছে কি সেকেন্ডটাই সহজ মনে হলো? তাহলে কি সেকেন্ড অপশনই আমরা থাকবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর কেউ? শোয়েব আল হাসান বলছে সেকেন্ড, জেরিন বলছে সেকেন্ডটা, তাওসিফ সেকেন্ড। তাহলে মিশ্রণের প্রকৃতি আমরা এভাবে নির্ণয় করতে পারবো। তাহলে কি তোমরা সবাই 2 নম্বর নিয়ম করবে? আমি কি থার্ড নিয়ম দেখাবো? আমি কি থার্ড নিয়ম তোমাদের দেখাবো কি না? এই অঙ্কের জন্য 3 নম্বর নিয়মটা কি আমি দেখাবো? সেকেন্ডটা আচ্ছা 1 নম্বরটাই ভালো লাগছে, মেহেদির 1 নম্বরটা ভালো লাগছে কারণ সে 2 নম্বরটা বুঝে নাই। আরমান বলছে 3 নম্বরটা দেখান, ঠিক আছে। আচ্ছা 3 নম্বর নিয়মটা দেখো, আমি এই জায়গায় একটু করতে চাচ্ছি। 3 নম্বর অঙ্কটা দেখো, এখানে প্রথমে কি আছে 50 মিলিলিটার 0.5 মোলার ইকুইভ্যালেন্ট হচ্ছে 50 × 0.5 ডিভাইডেড বাই 1000। তা দেখো তো কত হয়, কত মোল সালফিউরিক অ্যাসিড। এখানে বলো কত মোল আসে। আবার 100 মিলিলিটার 0.1 মোলার ইকুইভ্যালেন্ট, তাহলে 100 × 0.1 ডিভাইডেড বাই 1000, তাহলে কত মোল আসে এখানে দেখো কত মোল হয়। এই মোল পরিমাণটা তোমরা একটু ক্যালকুলেশন করে আমাকে জানাও কত মোল বসাবো এখানে। 50
ইন্টু 0.5 ক্রোমি 214 A2G, 50 ইন্টু 0.5 ডিভাইডেড বাই 1000, এখানে কত আসে এই রেজাল্টটা আমাকে একটু বলো। আবার 100 ইন্টু 0.1 ডিভাইডেড বাই 1000, তাহলে কত মোল হয় সেটা আমাকে একটু জানাও। একটু বলো কত মোল আসতেছে। কত মোল হয় সেটা একটু আমাকে জানাও। স্যার বোর্ডে লাইট পড়ছে, আচ্ছা 0.025 বোর্ডের লাইট, আচ্ছা 0.025, এটা হচ্ছে 0.025। আর নিচেরটা কত আসতেছে? নিচেরটা কত একটু বলো। 0.01। এখন দেখো বিক্রিয়া করো, H2SO4 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম সালফেট প্লাস পানি, এখানে 2 দেওয়া লাগবে, তাহলে এটার 1 মোল, এটার 2 মোল। তাহলে এখানে যদি আমি 0.01 বসাই তাহলে এখানে কত হবে? তার অর্ধেক হবে। 2 মানে 0.01, তাহলে 1 এর জন্য কত? এটার হাফ। তাহলে 0.01 এর অর্ধেক কত হয় সেটা একটু বলো। 2 নম্বরে 0.01। এখন বলো তো 0.01 এর অর্ধেক কত? 0.01 এর অর্ধেক কত? 2 এর জন্য যদি 0.01 হয় তাহলে 1 এর জন্য কত হবে? তাহলে 0.01/2, তোমরা একটু বলো কত হয় 0.01/2। দেখো কত আসে, 0.005। তাহলে এখানে থাকবে কত? 0.005। তাহলে অবশিষ্ট H2SO4 থাকবে, দেখো কতটুক? 0.025 মাইনাস 0.005, দেখো তো কত আসে? 0.025 মাইনাস 0.005, দেখো এখানে কত আসতেছে? 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। আচ্ছা নর্মালি করো, 0.005। আচ্ছা এখন তোমরা বলো যে 0.025 মাইনাস 0.005 তাহলে কত হবে? 0.025 মাইনাস, তাহলে 0.025 মাইনাস 0.005, দেখো তো কত আসে? 0.02। হ্যাঁ, তাহলে 0.02 এত মোল, 0.02 মোল H2SO4 থাকবে। দেখো তাহলে 0.02 মোল যদি H2SO4 থাকে তাহলে কি হবে? অম্লীয় হবে। 0.02 থাকলে 0.02, হ্যাঁ এত মোল সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকবে। তাহলে দ্রবণের প্রকৃতি কেমন হবে? এখন বলো দ্রবণের প্রকৃতি কেমন হবে? হ্যাঁ 0.005 যদি আমরা 0.025 থেকে মাইনাস করি তাহলে কি থাকবে? 0.02 মোল। এই 0.02 মোল সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকলে দ্রবণের প্রকৃতি কেমন হবে? অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে? দ্রবণের প্রকৃতি কেমন হবে? অম্লীয় নাকি ক্ষারীয়? সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকলে দ্রবণের প্রকৃতি কেমন হবে? অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে?
অম্লীয়, ঠিক আছে। তাহলে মিশ্রণের প্রকৃতি হবে অম্লীয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ক্লাসের মাঝখানে আমি 2 মিনিট একটু তোমাদের কাছ থেকে সময় চাচ্ছি। আমি একটু অন্য একটা প্রসঙ্গে তোমাদের সাথে 2 মিনিট একটু ডিসকাস করতে চাই। তো তোমাদের লেখা শেষ হলেই আমি একটু আলোচনা করব। তোমাদের লেখা শেষ হলে আমাকে বলবা যে স্যার আমাদের লেখা শেষ, এখন আপনি আলোচনা করেন। আমি 2 মিনিট একটু তোমাদের কাছ থেকে সময় চাচ্ছি। হ্যাঁ রিপা, অম্লীয়, ঠিক আছে। রুবাই, ঠিক আছে, অম্লীয়। এখন তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো কি না? তোমরা যদি বুঝতে পারো তাহলে আমি একটা বিষয় নিয়ে 2 মিনিট তোমাদের সাথে একটু কথা বলবো। লেখা শেষ? আচ্ছা, আমি কি 2 মিনিট তোমাদের সাথে একটু কথা বলতে পারি পড়াশোনার বাইরে? আচ্ছা, তোমার আগে তুলে নাও, তোমাদের লেখা শেষ হলেই আমি বলবো। 2 মিনিট তোমাদের আমি একটু নষ্ট করবো। জি স্যার, বুঝছি। আচ্ছা, বুঝতে পেরেছো, থ্যাংক ইউ। লেখা শেষ, ওকে। আলোচনা করেন, ঠিক আছে। আরমান বলছে আলোচনা করেন। তো তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে। তো আমি একটু মাদকাসক্ত নিয়ে আলোচনা করব। আমাদের একটা সামাজিক বিপর্যয়ের, অবক্ষয়ের এই কারণ হচ্ছে এই মাদকাসক্ত। তো মাদক যারা গ্রহণ করে, যে মাদকের প্রতি যারা অ্যাডিক্টেড হয়, তারা নিজেরাই বুঝতে পারে না যে তাদের কত বড় ক্ষতি হচ্ছে। তো তোমরা একটু শোনো, আমি একটু সায়েন্টিফিক্যালি এটা ব্যাখ্যা দেব যেটা কীরকম ক্ষতিকর তোমার আমাদের সমাজের জন্য বা শরীরের জন্য। তো দেখো, যখন কেউ মাদকাসক্ত হয় বা মাদক গ্রহণ করে, এটা তার যখন এটা অভ্যাসে পরিণত হয়, তখন দেখবা যে তার মস্তিষ্কের বিকৃতি ঘটে। কেন এমনটা হয়? আসলে মাদক যারা নেয় বা মাদক নেওয়া, এটা কিন্তু এক ধরনের মানসিক রোগ। এটা কিন্তু এক প্রকার রোগ বা অসুখ। এখন আমরা মানসিক রোগ বলতে সবসময় পাগল হবে এটা বুঝে থাকি, কিন্তু মানসিক প্রায় 100-র বেশি রোগ আছে। 100টার বেশি রোগ আছে এই মানসিক রোগ। তার মধ্যে একটা হচ্ছে পাগল হওয়া। তো পাগল হলেই যে শুধু মানসিক রোগ তা কিন্তু না। এই ড্রাগ অ্যাডিক্টেড বা ড্রাগ নেওয়া বা এটার প্রতি আকৃষ্ট হওয়া বা অ্যাডিক্টেড হয়ে যে ড্রাগ নিচ্ছে, এটাও কিন্তু এক প্রকার মানসিক রোগ। এটার জন্য চিকিৎসা দরকার। তো আমরা এই মানসিক রোগ কেন বলতেছি বা কেন এটা একটা মানসিক রোগ, সেটা একটু তোমরা শোনো। তো তোমরা নিশ্চয়ই জানো যে মাদক যখন গ্রহণ করা হয়, তখন এই ব্লাড এর সাথে এই মাদকটা ইফেক্ট করে কোথায় গিয়ে? মস্তিষ্কে গিয়ে। তো মস্তিষ্কের যে সেলগুলো আছে, এই মস্তিষ্কের সেলগুলা কি করে? একটা সেলের সাথে আরেকটা সেল সমন্বয় সাধন করে। এটাকে বলা হয় কেমিক্যাল মেসেঞ্জার। এটা কি বলা হয়? কেমিক্যাল মেসেঞ্জার। তো যখন ব্লাড সার্কুলেশনের মাধ্যমে মস্তিষ্কে চলে যায় ওই ড্রাগ, তখন কি হয়? এই কেমিক্যাল যে মেসেঞ্জারটা আছে, এটা আর ঠিক মতো কাজ করতে পারে না। যখন এই কেমিক্যাল মেসেঞ্জারটা ঠিক মতো কাজ করতে পারে না, তখন মস্তিষ্কের কোষগুলোও আর ঠিক মতো কাজ করতে পারে না। তো মস্তিষ্কের কি কাজ? এটা তোমরা নিশ্চয়ই বায়োলজিতে পড়েছো। তো মস্তিষ্কের কাজ করার জন্য যে সমন্বয় সাধন, এই সমন্বয়টা কি? কেমিক্যাল মেসেঞ্জার। আর এই ড্রাগ গিয়ে ওই কেমিক্যাল মেসেঞ্জারের যে এটা যে সমন্বয় সাধক বা সমন্বয় করে, এই সমন্বয় করার যে প্রক্রিয়া, এটা ব্যাহত হয়। অর্থাৎ ড্রাগ যখন রক্তের মাধ্যমে মস্তিষ্কে চলে যায়, তখন আর এই কেমিক্যাল মেসেঞ্জার ভালোভাবে কাজ করতে পারে না। তখন মানুষের মেমোরি লস হয়। এবং তোমরা দেখবে যারা ড্রাগ অ্যাডিক্টেড, তারা কিন্তু নিজেরাই বুঝতে পারে না যে তার কি ধরনের ক্ষতি হচ্ছে বা তার কি সমস্যা হচ্ছে। সে যখন ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়, তখন মস্তিষ্কের মধ্যে একটাই চিন্তা আসে, আর অন্য কোনো কাজ হয় না। কারণ ওই যে কেমিক্যাল মেসেঞ্জার যেটা বললাম, এটা তো তার নষ্ট হয়ে যায় বা এটা ব্যাঘাত ঘটে, ব্যাহত হয়। তখন তার মাথায় শুধু ওই ড্রাগ, এই একটা চিন্তা কাজ করে। আর এই দিকে তার মেমোরি লস হয়ে যায় এবং তার যে অন্যান্য যে ফাংশনগুলো আছে, এই ফাংশনগুলো আর কাজ করে না। তখন সে কী করে? সে মানে যেটা করার কথা ছিল না, সেই জাতীয় কাজগুলো করে।
অর্থাৎ এটাই হচ্ছে এই ড্রাগ নিলে আমাদের শরীরের মধ্যে কি হয়, সেটা হচ্ছে যে আমাদের শরীরের যে মস্তিষ্কের কোষগুলা নষ্ট হয়ে যায়, অর্থাৎ মস্তিষ্কের যে তোমার কেমিক্যাল মেসেঞ্জারটা আছে, কেমিক্যাল মেসেঞ্জারটা নষ্ট হয়ে যায়। এটাকে ডোপামিন বলে। এই ডোপামিন নষ্ট হয়ে যায়। এই ডোপামিন যদি নষ্ট হয়ে যায় তাহলে মানুষের যে চরম একটা ক্ষতি হয়ে যায়। এই ক্ষতির ফলে সে এই ড্রাগ অ্যাডিক্টেড মানুষ তখন ভালো মন্দ বা হিতাহিত জ্ঞান তার থাকে না, ফলে অনেক অন্যায় কাজের সাথে জড়িত হয়ে যায়। আসলে এটা একটা মানসিক রোগ। এই মানসিক রোগ থেকে আমরা নিজেরা বাঁচব এবং অপরকে বাঁচাবো। এখন তোমরা কি এটা করবে কিনা বলো? তোমরা আমাকে বলো, জি স্যার, আমরা নিজেরাই মাদক থেকে দূরে থাকব। এবং এই আমার কথা শুনে আজকে থেকে তোমরা শপথ গ্রহণ করো যে তোমরা মাদক থেকে দূরে থাকবে এবং অন্যদেরকেও মাদক থেকে দূরে রাখবে। তোমরা আমাকে কথা দাও, কমেন্টস বক্সে জানাও যে স্যার আমরা মাদক থেকে নিজেরাও দূরে থাকব এবং অন্যদেরকেও দূরে রাখবো। তো তোমাদের 2 মিনিট সময় নষ্ট করলাম, তোমরা আবার পড়াশোনায় চলে আসো। তো তোমরা কমেন্ট বক্সে আমাকে একটু জানাও যে তোমরা অবশ্যই মাদক থেকে দূরে থাকবে, এটা আমাকে একটু জানাও তোমরা। আমি তোমাদের কমেন্ট চাচ্ছি যে মাদক থেকে তোমরা নিজেরা দূরে থাকবে এবং অপরকেও দূরে রাখবে। তোমরা দ্রুত একটু জানাও আমাকে। ওয়ালাইকুম আসসালাম আশা মল্লিক সাফা। তোমার রোল তো জানি না আশা মল্লিক, তোমার রোল জানি না। We are free from drug. Thank you, নবিতা। ইনশাল্লাহ আমরা মাদক থেকে দূরে থাকব এবং অন্যকেও দূরে রাখার ট্রাই করব। থ্যাংক ইউ আরমান, থ্যাংক ইউ। আর অন্যদের কাছ থেকে আমি আশা করতেছি ইনশাল্লাহ। সোয়েব, থ্যাংক ইউ তোমাকে। তাহলে তোমরা জানাও কমেন্ট বক্সে। তোমাদের দেখো প্রকৃতি অম্লীয় হবে না ক্ষারীয় হবে সে পর্যন্ত আমরা শিখলাম। এখন শুধু আমরা একটু ঘনমাত্রা নির্ণয় করব। আমরা ঘনমাত্রা নির্ণয় করব। আমরা ঘনমাত্রা নির্ণয় করব। তোমরা একটু দেখো, মাদক থেকে নিজেকে দূরে রাখবো। থ্যাংক ইউ রিপা। অপরকেও দূরে রাখবো। দেখো তাহলে আমরা এখন মিশ্রিত দ্রবণের প্রকৃতি কেমন হবে সেটা নির্ণয় করলাম। এখন আমরা নির্ণয় করব মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা। তো তোমরা একটু এখানে লেখো মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা নির্ণয়। মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা নির্ণয়। মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা নির্ণয়। আমি একটু মুছে দিলাম। এইখানে আর এখানকার রেজাল্ট তো এক ছিল, এই জন্য যদি রেজাল্ট দরকার হয় আমরা ওইখান থেকে নিয়ে আসে করব। তো দেখো আমরা এখন শিখব ঘনমাত্রা নির্ণয়। এই ঘনমাত্রা নির্ণয়ের জন্য সবচেয়ে ইজি প্রসেস হচ্ছে রুল 3। রুল 3কে নিয়ে এসে তারপর প্লাস করলেই আমরা সহজেই ঘনমাত্রা নির্ণয় করতে পারবো। দেখো তাহলে ঘনমাত্রা সমান সমান, ঘনমাত্রাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? মোল পার লিটার। ঘনমাত্রা সমান সমান আমরা কি করি? মোল পার লিটার। তো দেখো তো এখানে কত মোল আসছে? 0.02। 0.02 মোল কোথায় পেয়েছি? এই রুল 3তে। এটা রুল 3। রুল 3তে আমরা রেজাল্ট হিসেবে কি পেয়েছি? মোল পেয়েছি। 0.02 মোল সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকে। তাহলে 0.02 মোল আর পার লিটার কত লিটার? তো দেখো তো এখানে আমাদের কতটুকু ছিল? 50 আর 100, তাহলে কত হয়?
150, এই 150 ছিল মিলিলিটার। এখন এটাকে যদি আমি 10⁻³ করি তাহলে লিটার হবে। তাহলে ঘনমাত্রা সমান সমান মোল ডিভাইডেড বাই লিটার। কত লিটার? এখানে 50 মিলিলিটার, 100 মিলিলিটার, 150 মিলিলিটার। এটাকে যদি আমি 1000 দ্বারা ভাগ করি তাহলে আমার কি হবে? লিটার হবে। এই মোল পার লিটারই হচ্ছে ঘনমাত্রা। তাহলে দেখো তো কত আসে রেজাল্টটা। এই রেজাল্টটা কত আসে তোমরা আমাকে একটু জানাও। স্যার সব মুছে ফেলেন। আচ্ছা, সব মোছা লাগবে না, কাজে লাগবে কিছু অংশ। রিপা, তুমি সব মুছতে বলছো কিন্তু সব মোছা যাচ্ছে না। দেখো এখানে ঘনমাত্রা সমান সমান হচ্ছে মোল পার লিটার। তো আমরা 3 নম্বর রুল থেকে শিখলাম কিভাবে ঘনমাত্রাটাকে অবশিষ্ট সালফিউরিক অ্যাসিডের পরিমাণটাকে মোলে প্রকাশ করা যায়। এই মোল এককে প্রকাশ করার পর আমাদের আয়তন কত লিটার হয়, মিলিলিটার থাকলে সেটাকে আমরা 1000 দ্বারা ভাগ করে লিটারে নেব। ওই লিটারে নিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এখানে রেজাল্ট হবে কত মোল পার লিটার। তাহলেই সেটা ঘনমাত্রা। স্যার সব বসে, আচ্ছা 0.133, তাহলে 0.133 এত মোল পার লিটার। 0.133 মোল পার লিটার। 0.133, ঠিক আছে, 0.133 মোল পার লিটার। তোমরা কি বুঝতে পেরেছো ঘনমাত্রা নির্ণয়? ঘনমাত্রা নির্ণয় কি বুঝতে পেরেছো তোমরা? 0.133 মোল পার লিটার। তোমাদের বুঝতে কোনো সমস্যা আছে? এখানে সুষমা লিখছে 1 মোলার। ওকে, ঠিক আছে, মোল পার লিটার মানেই হচ্ছে মোলার। সুষমা বলছে 0.133 মোলার, নো প্রবলেম, মোল পার লিটার মানেই হচ্ছে মোলার। তাহলে আমরা 3 নম্বর নিয়ম, যদি আমাদেরকে বলা হয় যে মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো, তাহলে কিন্তু সহজেই আমরা এই নিয়ম থেকে ঘনমাত্রা নির্ণয় করতে পারি। এখন যদি পিএইচ নির্ণয় করতে বলে তাহলে আমরা কি করব? পিএইচ নির্ণয়। তাহলে ঘনমাত্রা 0.133 মোল পার লিটার। এবার হচ্ছে পিএইচ নির্ণয়। পিএইচ নির্ণয়, মিশ্রিত দ্রবণের পিএইচ নির্ণয়। তাহলে এখানে লেখো কি? মিশ্রিত দ্রবণের পিএইচ নির্ণয়। তাহলে প্রথমে নির্ণয় করলাম মিশ্রিত দ্রবণের প্রকৃতি, এরপরে নির্ণয় করলাম মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা, এবার নির্ণয় করব মিশ্রিত দ্রবণের পিএইচ। তো দেখো এখানে সালফিউরিক অ্যাসিড ছিল H2SO4, তাহলে কি হবে? 2H প্লাস SO4 2 মাইনাস। তাহলে এখানে 1 মোলের জন্য এখানে 2 মোল হয়। তোমাদের এখানে কত ছিল? 0.133। তাহলে এখানে হবে কি 2 × 0.133। তাহলে পিএইচ এর সূত্রটা কি? মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাহলে মাইনাস লগ অফ 2 × 0.133। দেখো তো পিএইচ কত আসে। তোমরা একটু ক্যালকুলেশন করে বলো পিএইচ এর মানটা কত আসতেছে। তাইজুল ইসলাম স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। তো তোমরা দেখো পিএইচ ঘনমাত্রা দেওয়া থাকলে আমরা সহজেই পিএইচ নির্ণয় করতে পারবো। যেহেতু এটা অ্যাসিড, যদি বেস বা ক্ষার অবশিষ্ট থাকতো তাহলে আমরা আগে পি অফ ওএইচ নির্ণয় করতাম, এরপর 14 থেকে বিয়োগ করতাম, কারণ আমরা একটা সমীকরণ জানি পিএইচ প্লাস পি অফ ওএইচ সমান সমান 14। তাহলে যেহেতু অ্যাসিড অবশিষ্ট তাহলে ডাইরেক্ট পিএইচ মান পাচ্ছি। যদি ক্ষার অবশিষ্ট থাকতো তাহলে আমরা কি করতাম? আগে পি অফ ওএইচ নির্ণয় করতাম, এরপর আমরা পিএইচ 14 থেকে মাইনাস করে পিএইচ নির্ণয় করতাম। সেটা হয়তো আগামী ক্লাসে আমরা শিখব। আজকে এটাই ভালোভাবে শেখো। আজকে একদিনই সব শেখানো যাবে না। 0.57 আমাদের জেরিনের রেজাল্ট আসছে 0.57। অন্যরা কেউ কিছু বের করতে পারছো? 0.57। ওকে, তাহলে 0.57 এত পিএইচ এর মান হচ্ছে 0.57। এবার আমি আর একটু বলতে চাই 0.575, ঠিক আছে 0.57। যদি আমরা 1 নম্বর বা 2 নম্বর নিয়মে অঙ্কটা করতাম তখন আমরা কিভাবে ঘনমাত্রা নির্ণয় করতাম? রুল 1 এবং 2 থেকে ঘনমাত্রা নির্ণয় করব কিভাবে? দেখো, রুল 1 এবং রুল 2 এর মাধ্যমে ঘনমাত্রা নির্ণয়। তো দেখো তো, রুল 1 অথবা রুল 2, কেউ যদি রুল 1 বা রুল 2 অনুযায়ী করো, এটা হচ্ছে রুল 1 অথবা রুল 2, এই 2 নিয়মে কেউ যদি তোমরা এ পর্যন্ত আসো তখন আমরা কিভাবে ঘনমাত্রা নির্ণয় করব?
তখন ঘনমাত্রা নির্ণয় করার জন্য আমরা ইকুয়েশন ইউজ করবো, এটা V1S1 ইকুয়াল V2S2। তো দেখো তো এখানে আমাদের V1 কত, 20 মিলিলিটার, এই যে দেওয়া আছে এটা 20 মিলিলিটার। S1 কত ছিল দেখো তো, 1 মোলার। এবার V2 দেখো কত, এখানে কত ছিল, 50 আর 100, তাহলে 150। তাহলে S2 হোয়াট, তোমরা একটু বের করো তো S2 মান কত হয়, এই সমীকরণে বসাও, এই 1 নং সমীকরণে বসাও। তাহলে 1 নং সমীকরণ হতে কি পাবো, S2 ইকুয়াল V1S1 ডিভাইডেড বাই V2, অর্থাৎ 20 ইন্টু 1 ডিভাইডেড বাই 150। দেখো কত আসে, কত আসে তোমরা একটু রেজাল্টটা আমাকে বলো। কত আসছে, 20 ভাগ 150, (0.133) এনসার কি আগেরটার সাথে মিলছে নাকি ভিন্ন আসছে বলো, এনসার কি আগেরটার সাথে সেম আছে নাকি চেঞ্জ আসছে বলো তো। আর মান 0.133, হ্যাঁ ঠিক আছে, 0.133 ঠিক আছে, রিপারটা ঠিক আছে, সুষমানটা ঠিক আছে, আর মান ঠিক আছে। এখন বলো যে আমরা এর আগে ঘনমাত্রা নির্ণয় করেছিলাম মোল পার লিটার, অর্থাৎ যে মোল পরিমাণ ছিল সেটাকে আমরা টোটাল আয়তনটা যোগ করে লিটার এককে নিয়ে ভাগ করেছিলাম। এখন তোমরা কোনটা দিয়ে করবা, মোল পার লিটার এককে করবা নাকি V1S1 V2S2 এই ইকুয়েশনে করবা, আমাকে একটু জানাও। তোমরা কোন এককে করবা সেটা আমাকে একটু জানাই দাও। তোমরা একটু কমেন্ট বক্সে আমাকে জানাও যে তোমরা কোন এককে করবে। সেম, আচ্ছা মিলছে। এখন বলো কোন এককে কোন নিয়মে করবা, V1S1 V2S2 নাকি মোল পার লিটার, কোন এককে করবা। রুল 3, আচ্ছা সোয়েব বলছে সেকেন্ডটা, আচ্ছা আর আমাদের রিপা বলছে থার্ড। তো আমি একটু বলি, আগামী দিন আমরা এই অঙ্কগুলো আবার করব, সেকেন্ড ঠিক আছে। তোমরা শিক্ষার্থীবৃন্দ, আমাদের এরকম যদি অ্যাসিড এবং ক্ষার উভয়ের আয়তন এবং ঘনমাত্রা দেওয়া থাকে তাহলে মিশ্রণের প্রকৃতি কেমন হবে, মিশ্রণের ঘনমাত্রা নির্ণয় এবং মিশ্রণের পিএইচ নির্ণয় আমরা করতে পারবো। সেক্ষেত্রে আমি 3টা নিয়ম তোমাদের এখানে দেখাইলাম আজকে। এই 3 নিয়মের যে নিয়মটা তোমাদের কাছে সহজ মনে হবে তোমরা সেই নিয়মেই করবে। তো যেহেতু এই অঙ্কগুলো অবশ্যই একটা বোর্ড পরীক্ষায় থাকে, এজন্য আমি আগামী ক্লাসে আরও একটা অঙ্ক করাবো বা 1-2টা অঙ্ক করাবো, কারণ আজকে মাত্র একটা অঙ্ক করাইতেই 3টা নিয়ম দিয়ে একটা অঙ্ক করাইতেই আজকে টাইম শেষ হয়ে গেছে। তো তোমরা আগামী দিন একটু বাসায় এই অঙ্কগুলা প্র্যাকটিস করবা। আমি এরপরে তোমাদের যেদিন ক্লাস থাকবে সেদিন ইনশাল্লাহ আবার 2-1টা ম্যাথ করাবো এই জাতীয়। তো সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং আমরা সবাই একসাথেই মাদককে না বলবো এই স্লোগান যেন আমাদের মুখে থাকে তো এবং অন্তরে ধারণ করি। তো সেই পর্যন্ত সুস্থ থাকো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।